ওসমান হাদি শেখ হাসিনা বিরোধী ছাত্রনেতা। গত ১.৫ বছরে যাকে দেখা গেছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদ মাধ্যম সর্বত্র আগুনে বক্তৃতা রেখে দাবানলের মতো ভাইরাল হতে, যার অনেকটা জুড়েই ছিল চূড়ান্ত ভারত বিদ্বেষী বক্তব্য। সেভেন সিস্টার্স দখল থেকে শুরু করে একাধিক ভারত বিরোধী হুঙ্কার এই ওসমান হাদির গলায় শোনা যেত। এই ওসমান হাদি কয়েকদিন আগেই গুলিবিদ্ধ হন, তারপর তাকে সিঙ্গাপুরে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। সিঙ্গাপুরের হাসপাতালে গতকাল তার মৃত্যুর পরই ৫ই অগস্টের সেই ভয়াবহতা, সেই অরাজকতা, সেই বিশৃঙ্খলা, সেই নৈরাজ্য ফিরল বাংলাদেশ জুড়ে। ময়মনসিংহে সেখানে আওয়ামী লীগের এক হিন্দু সমর্থক তাকে নৃশংসভাবে মেরে গাছে ঝুলিয়ে পুড়িয়ে দেওয়া হলো। আমরা দেখলাম রবীন্দ্র নজরুলের স্মৃতি বিজড়িত ছায়ানট তছনছ করা হলো। প্রথম আলো এবং ডেইলি স্টারের মতো একদম প্রথম সারির সংবাদপত্রের অফিসে অগ্নিসংযোগ করা হলো। কর্মীরা তারা কোনো রকমে প্রাণে বাঁচলেন, তাদের ক্রেনে করে উঠিয়ে আনা হলো। সব মিলিয়ে নৈরাজ্যের, অপশাসনের এক জলজান্ত ছবি এই মুহূর্তে আমাদের পড়শি দেশ বাংলাদেশে। আর এখানেই উঠছে দুটো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক, এই নৈরাজ্য, এই বিশৃঙ্খলা, এই অগ্নিগর্ভ পরিস্থিতি, এটা কি একেবারে স্পোরাডিক, স্বতঃস্ফূর্ত, নাকি দীর্ঘদিন ধরে আইএসআই যেভাবে জামাতপন্থী ছাত্র সংগঠনগুলোকে সামনে রেখে তাদের নীল নকশা বুনেছে তারই ফল? এবং একই সঙ্গে প্রশ্ন উঠছে যে আগামী ২ মাসের মধ্যেই ১২ই ফেব্রুয়ারি যে সাধারণ নির্বাচন হওয়ার কথা অন্তর্বর্তী সরকারের তদারকিতে, কোথাও কি সেটা ভেস্তে দেওয়া বা সেটা বিলম্বিত করার জন্যই এই রকম একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে এবং তাতে এখনো পর্যন্ত ক্রমাগত মদত দিয়ে যাওয়া হচ্ছে? এই সব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন তন্ময় মুখার্জি বিজেপির পক্ষ থেকে, কৌশিক বিশ্বাস তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, অশোক ভট্টাচার্য কংগ্রেসের পক্ষ থেকে, সুমন ভট্টাচার্য রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক, এবং কিছুক্ষণের মধ্যেই চয়ন ভট্টাচার্য সিপিআইএম এর পক্ষ থেকে যোগ দেবেন। আমি শুরুতে আপনাদের দেখাবো যে ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশে এই মুহূর্তে চূড়ান্ত নৈরাজ্যের পরিস্থিতি। দেখুন, দিকে দিকে তাণ্ডব, ভাঙচুর, আগুন, অবাধ লুটপাট, এক কথায় নৈরাজ্যের বাংলাদেশ, অরাজকতার বাংলাদেশ। ছাত্রনেতা হাদের মৃত্যুর পরেই ঢাকা জুড়ে লাগাম ছাড়া হিংসার চেহারা। প্রথম সারির সংবাদপত্রের দপ্তরে আগুন, সাংস্কৃতিক কেন্দ্রে ভাঙচুর, ভারতীয় উপদূতাবাসে হামলা। নির্বাচনের আগেই ফের চরম নৈরাজ্য বাংলাদেশ জুড়ে। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাদির মৃত্যু হয়। ওসমান ইনকিলাব মঞ্চের নেতা। এরপরেই ঢাকা ও অন্যান্য শহরের রাস্তায় নেমে পড়ে বিক্ষুব্ধ জনতা। কিছুক্ষণের মধ্যেই বিক্ষোভ তাণ্ডবের চেহারা নেয়। শাহবাগ, ধানমন্ডি, কারওয়া বাজারের মতো একাধিক এলাকা তাণ্ডবকারীদের দখলে চলে যায়। ময়মনসিংহে পিটিয়ে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হয় দীপু দাসকে। হাসিনা সরকারের পতনের সময়ও এই দৃশ্য দেখা যায়নি। ধানমন্ডিতে বাংলাদেশের সংস্কৃতি চর্চার অন্যতম কেন্দ্র ছায়ানটে তাণ্ডব। রবীন্দ্র নজরুল চর্চার কেন্দ্র ছায়ানটে রাত ভোর ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয় কট্টরপন্থীরা। দেখা যায়নি পুলিশ বা সেনাবাহিনীকে। অবাধ লুটপাট, ভাঙচুর চালিয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হয় ছায়ানট। উন্মত্ত জনতার রোষ গিয়ে পড়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমে। রাতে হামলা হয় বাংলাদেশের সর্বাধিক প্রচারিত বাংলা দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের দপ্তরে। দুটি দপ্তরেই ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। প্রাণ বাঁচাতে ছাদে জড়ো হন সংবাদকর্মীরা। দীর্ঘক্ষণ আটকে থাকার পর তাদের উদ্ধার করা হয়। ভারত বিরোধিতার জন্য পরিচিত ছিলেন নিহত ছাত্রনেতা ওসমান হাদি। তার মৃত্যুর পর বাংলাদেশে নতুন করে ভারত বিরোধী জিগের মাথাচাড়া দিয়েছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রামে ভারতীয় উপদূতাবাসে হামলা হয়। বাইরে থেকে ছোড়া হয় ইট পাথর। অপ্রীতিকর ঘটনা আটকাতে উপদূতাবাসের বাইরে বাড়ানো হয় নিরাপত্তা।
হাসিনা সরকারের পতনের পর বুলডোজারকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি। ফের নিশানায় ঢাকার ৩২ নম্বর ধানমন্ডির সেই বাড়ি। ধ্বংসস্তূপের ওপরেই ফের ধ্বংস লীলা চালায় দুষ্কৃতীরা। বৃহস্পতিবার আওয়ামী লীগের দপ্তর ও কর্মীদের বাড়িতে হামলা হয়। ময়মনসিংহে নৃশংসভাবে খুন করা হয় আওয়ামী লীগের এক হিন্দু কর্মীকে। ধর্মীয় অবমাননার অভিযোগে প্রথমে পিটিয়ে খুন করে গাছে বেঁধে দেহ পুড়িয়ে দেয় দুষ্কৃতীরা। পরের বছর 12 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন হওয়ার কথা বাংলাদেশে। তার আগে বাংলাদেশে নতুন করে নৈরাজ্য ছড়িয়ে পড়াটা কি নেহাতি কাকতালীয়, নাকি এর পিছনে রয়েছে সুনির্দিষ্ট ছক? কলকাতা টিভি। আমি সবার কাছে একদম সংক্ষেপে শুরুতে যাব। আমি শুরুতে আসবো সুমনদার কাছে। সুমনদা, এই গোটা ঘটনাটা আসলে কি অর্কেস্ট্রেটেড? যেভাবে 5ই আগস্টের যে একটা আমরা ক্লাইম্যাক্স দেখেছিলাম, তার আগে প্রাথমিকভাবে ভীষণ রকমের গ্লোরিফাইড একটা ছাত্র আন্দোলন, তারপর যেভাবে আমরা 5th অগস্ট দেখেছিলাম এবং তারপর আস্তে আস্তে যে নীল নকশাটা সেটা সামনে এসেছিল, এটা কি তারই একটা রিপিট টেলিকাস্ট? আপনি যেটা বললেন বা আপনাদের প্রতিবেদন যেখান থেকে শেষ হলো, অর্থাৎ এটা নীল নকশা কিনা, একটু আগে বাংলাদেশের এই মুহূর্তে প্রধান রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেছেন এই পুরোটা একটা নীল নকশা। দেখুন, ফখরুল আলমগীরের এটা বলার একটা হক আছে এই কারণে যে আর ঠিক 10 দিনের মধ্যে, 10 দিনও কম মধ্যে বিএনপির প্রধান নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঢাকায় এসে পৌঁছানোর কথা, এবং যদি এখন অবধি নির্বাচনের যা পূর্বাভাস, যা আলোচনা, সেটাতে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা বা বিএনপি নির্বাচনে জেতার সম্ভাবনা। এবং তারেক রহমান ঢাকায় আসার আগে থেকে ভারতকে একটা বার্তা দিচ্ছিলেন বা মুক্তিযুদ্ধের কথা বলছিলেন, সেটা আমরা সবাই দেখছিলাম। ফলে এই গোটা পরিস্থিতিটা যাতে ঘোলাটে হয়ে যায়, যাতে আপনি যেটা বললেন বা আপনাদের প্রতিবেদনে যেটা আছে পাকিস্তানের হাতে চলে যায়, সেটার জন্য এই হাদির হত্যা বা তার পরবর্তী ভাঙচুর কিনা, সেটা সত্যিকারের প্রশ্ন। যেমন এখানে 2-3টে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। আপনি ছায়ানটকে একটাভাবে দেখতে পারেন। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের, যে 1961 সালে যখন রবীন্দ্রনাথের জন্মশতবর্ষ হচ্ছিল, তখন তো বাংলাদেশের মহিলারা প্রথম রাস্তায় বেরিয়ে এলেন মৌলবাদের প্রতিরোধ করতে, পাকিস্তানের স্বৈরশাসনের প্রতিবাদ করতে। সঞ্জিদা খাতুন তার অন্যতম নেত্রী ছিলেন। ওই যে জামদানি শাড়ি, কপালে লাল টিপ এবং মুখে রবীন্দ্রসঙ্গীত, সেটা পাকিস্তানের গালে একটা থাপ্পড় ছিল। 1961 এক্সটেনশন হচ্ছে গিয়ে হলো 1971। ফলে আপনি যখন ছায়ানটকে আক্রমণ করছেন, আসলে আপনি বাংলাদেশকে বলবার চেষ্টা করছেন যে এখানে কোনো রবীন্দ্রনাথের স্থান নেই। ভারত বিরোধিতাটা একটা তো অন্য পার্ট, সেটা আমি 1 মিনিট একটু বলতে চাইবো। 1 মিনিট না, তার কম সময়। সে হাদি, যে কোনো মানুষের মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক। হাদি মারা গেছেন, অবশ্যই আমরা সবাই দুঃখিত। কিন্তু হাদি শুধু ভারত বিরোধী ছিলেন না, হাদি 32 নম্বর ধানমন্ডি ভাঙার জন্য অন্যতম কারিগর ছিলেন। কারো যদি এখনো হাদির পুরনো বক্তৃতাগুলো দেখেন, হাদি গোপালগঞ্জে হামলার অন্যতম কারিগর ছিলেন। হাদি বাংলাদেশে, আমরা যে শব্দটা আজকে বলছি আপনাদের, বাংলাদেশে যে মব ভায়োলেন্স, আপনি যে মব ভায়োলেন্সটাকে যেটাকে তৈরি করছেন, যে একটা চলো আজকে সবাই, হ্যাঁ, সেইটার অন্যতম কারিগর। ফলে তার মৃত্যুতে তার অনুগামীরা তারই পেজ থেকে ডাক দিয়ে একই ধরনের মব ভায়োলেন্স করবে, সেটা খুব প্রত্যাশা। এই যে ভারত বিদ্বেষের জায়গাটা আমরা আজকে দেখছি যেরকম এক্সট্রিম পর্যায়ে চলে যাচ্ছে, তার মধ্যে এটা কতটা কনসার্নের? ইতিমধ্যে চয়নদা আমাদের সঙ্গে এসে জয়েন করেছেন। আমি আসবো চয়নদার কাছে। তন্ময়দা প্লিজ। দেখুন, এটা হচ্ছে প্রথম থেকেই হয়ে আসছে, কোনো কিছুই বাংলাদেশে হলে একটা ভারত বিদ্বেষ আসে। আপনি মনে করতে পারবেন যে গত বছর যখন সেই জুলাই মাসে কোটা মুভমেন্ট হয়েছিল, সেটা হচ্ছে তাদের ইন্টারনাল ব্যাপার। সেখানে স্লোগান এসেছিল যে ভারত ছাড়ো তাড়াতাড়ি, ভারত যাদের মারামারি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। তো সেই স্লোগান সেই মুভমেন্টে আসছে। তো আপনি সেখান থেকেই বুঝতে পারেন যে যারা সেই মুভমেন্টের মধ্যে রয়েছে তাদের মধ্যে একটা চরম ভারত বিদ্বেষ রয়েছে, এবং তার মধ্যে সংখ্যালঘু বিদ্বেষ, মূলত হিন্দু। যেটা আজকে আপনারা দেখালেন যে একটি ছেলেকে পাবলিকলি একদম জনসমক্ষে মেরে ঝুলিয়ে পুড়িয়ে দেওয়া হলো, এবং অন্যরা তাকে সে ভিডিও তুলছে। তো এই রকম, এবং সেখানে এখনো পর্যন্ত যতটা আমি জানি যে পুলিশ কোনো এখনো কেস ফাইল করেনি, পুলিশ কোনো তদন্ত শুরু করেনি। তাহলে সেই রকম একটা অরাজকতার দেশ যেখানে, যে দেশে চলছে, সেই দেশের কথা বলছি। আমাদের দেখুন 2টো দিক আছে। একটা হচ্ছে যে আমরা যেটা বলেছিলাম, এবং স্বরাষ্ট্র মন্ত্রক, বিদেশ মন্ত্রক বলেছিলেন যে সেখানে স্বচ্ছভাবে যেন নির্বাচন হয় এবং সবাইকে নিয়ে যেন নির্বাচন হয়।
কারণ এখানে আপনি জানবেন যে এই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের কথা আছে, সেখানে আওয়ামী লীগকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং তার মানে একটা বড় সংখ্যক মানুষকে সেই নির্বাচন থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে তারপরে আমরা এটাও বলেছি যে সবাইকে নিয়ে যেন নির্বাচন হয় এবং সেখানে যেন গণতন্ত্র প্রতিষ্ঠা হয়। তো তার কোনো কিছু আমরা দেখছি না। এবার আরেকটা দিকে আপনি যেটা বলেন ভারতের কতটা চিন্তিত, আমাদের আরেকটা হচ্ছে যে আমাদের সাথে একটা বর্ডার রয়েছে প্রায় 4000 কিলোমিটারের বেশি, তার মধ্যে পশ্চিমবঙ্গে আছে 2200 কিলোমিটারের বর্ডার। সুতরাং আমরা কোনোভাবেই চাইবো না যে এই যে জঙ্গি মানসিকতা, মৌলবাদী মানসিকতা, সন্ত্রাসবাদী তারা কেউ ভারতে ঢুকে আসুক বা এই সমস্ত কাজে যুক্ত থাক। সুতরাং আমাদের একটা মূল হবে যে বর্ডার পুরো সিল করা এবং রাজ্য পুলিশ এবং বিএসএফ সমন্বয়ে কাজ করা, যাতে কেউ এসে এখানে থাকতে না পারে। আর শুধু তাই নয়, আরেকটা আমি বলে দিই, এখন এসআইআর এর কাজ চলছে। বহু এরকম আপনারা জানেন সাদরাডি মুর্শিদাবাদে বা হচ্ছে বিভিন্ন সময়ে এই ক্যানিংয়ে ধরা পড়েছে, সেই জম্মু কাশ্মীরের পুলিশ এসে ধরেছে, আমাদের রাজ্যে এখন অলরেডি ঢুকে বসে আছে। সুতরাং আমরা সেটাও চাই তাদেরকে যেন ধরে ধরে বার করে দেওয়া হয়, যাতে হচ্ছে পশ্চিমবঙ্গ সুরক্ষিত থাকে। আমি কৌশিকদার কাছে আসবো। কৌশিকদা, বাংলাদেশের যে ঘটনা ছায়ানট তছনছ করে দেওয়া হচ্ছে, ভারতের যে ডেপুটি হাই কমিশন সেখানে আক্রমণের চেষ্টা করা হচ্ছে এবং দীপু দাস তাকে যে নৃশংসভাবে মারা হয়েছে, যে চূড়ান্ত বিভৎসতা, সেখানে সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হচ্ছে। দেখুন, প্রথমেই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাংলাদেশে গত দুদিন ধরে যে তীব্র নৃশংসতা দেখতে পাচ্ছি তার আমরা অত্যন্ত কড়া ভাষায় নিন্দা করছি এবং আমরা চাই বাংলাদেশে যত দ্রুত সম্ভব সুস্থিরতা ফিরে আসুক। ভারতবর্ষের বিদেশ নীতি ডিসাইড করে ভারতবর্ষের পররাষ্ট্র দপ্তর বা কেন্দ্রীয় সরকার। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ব্যাপারে কেন্দ্রীয় সরকারের পাশে সম্পূর্ণরূপে রয়েছি, কারণ এটাই ভারতবর্ষের রাজনীতির একটা পোস্ট ইন্ডিপেন্ডেন্স বৈশিষ্ট্য যে বিদেশ নীতির ক্ষেত্রে কোনো দলীয় আভ্যন্তরীণ রাজনীতিকে আমরা প্রাধান্য দিই না। ফলে এই ব্যাপারে আমরা কেন্দ্রীয় সরকারের পাশে রয়েছি এবং বাংলাদেশের যে সংখ্যালঘু অত্যাচার, স্পেসিফিক্যালি যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, আমরা তারও অত্যন্ত তীব্র ভাষায় নিন্দা করছি। সমস্ত কিছু বলে আমরা সর্বশেষে এই কথাটাও বলতে চাইব যে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকটকালীন সময়, কারণ আপনারা দেখছেন যে ভারতীয় হাই কমিশনগুলো একের পর এক আক্রান্ত হচ্ছে। আমাদের দেশ যদি আপনারা দেখেন যে গত 5, 6, 7 বছরে যে কতগুলো পড়শি দেশ আছে, তার মধ্যে সম্ভবত একটিও অ্যাট দ্য প্রেজেন্ট মোমেন্ট আমাদের সঙ্গে ফ্রেন্ডলি রিলেশনশিপে নেই। এই সময় দাঁড়িয়ে আমাদের সকলেরই উচিত ভারত সরকারের পাশে দৃঢ়ভাবে থেকে যাতে তারা পররাষ্ট্র সম্পর্কিত নীতিগুলো অত্যন্ত দ্রুততার সঙ্গে এবং সঠিকভাবে নিতে পারে, এইটাই আমাদের কাম্য। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা এটাই বলবো যে বিভাজনের রাজনীতি এই মুহূর্তে যেন ভারতবর্ষের মধ্যে বা আমাদের রাজ্যে বাংলাদেশকে টেনে এনে একদমই না করা হয়। অশোকদা, দেখুন, প্রথম কথাটা হচ্ছে যে ঘটনাটা ঘটছে সেতে আমরা প্রত্যেকেই উদ্বিগ্ন, কারণ পড়োশী দেশে যদি একটা আগুন জ্বলে তার তাপ বা আঁচ স্বাভাবিকভাবে আমার বা আমাদের গায়ে এসে পড়বে, এটা খুব স্বাভাবিক। দ্বিতীয় কথা হচ্ছে এক্ষেত্রে ভারতবর্ষের সরকার যা যা পদক্ষেপ গ্রহণ করবেন, ভারতীয় জাতীয় কংগ্রেস একটা শতাব্দী প্রাচীন রাজনৈতিক দল হিসাবে সে পাহেলগাঁওয়ের ঘটনাই হোক আর বাংলাদেশের ঘটনাই হোক, সরকারের পাশে সর্বাঙ্গীনভাবে রয়েছে। কিন্তু পাশাপাশি এই ব্যাপারটাও আমাদের দেখতে হবে বা আলোচনার জায়গায় আনতে হবে যে নীল নকশাটার কথা আপনারা বলছিলেন, এ কথা তো ঠিক যে আওয়ামী লীগ নির্বাচনে নেই, কিন্তু আওয়ামী লীগের একটা বড় অংশের সমর্থক রয়েছেন, তারা ভোটটা দেবেন, তাদের ভোটাধিকার কিন্তু ক্ষুণ্ণ হয়নি, তাদের ভোটাধিকার রয়েছে। তারা কোথায় ভোট দেবেন? তারা এই ধরনের জিহাদিদের ভোট দেবেন না আরেকটু লাইট মাইন্ডেড, ধরুন আমি একদম বলছি যে বিএনপি, ন্যাচারালি তাদের একটা অংশের ভোট বিএনপির দিকে যাওয়ার প্রবলতর সম্ভাবনা আছে, আমরা যারা রাজনীতির ছাত্র হিসাবে নিজেদের মনে করি। তো সেইটাকে একদম নস্যাৎ করে দিয়ে একটা এই জেহাদি গোষ্ঠী তারা ক্ষমতার অলিন্দে থাকতে চাইছেন কিনা, এর যেমন নীল নকশা, ঠিক তেমনি 26শে পশ্চিমবঙ্গের নির্বাচন, সেই নির্বাচনেও এই ধরনের ঘটনাকে ব্যবহার করার নীল নকশা ফাঁদা হচ্ছে কিনা, এটাও কিন্তু $1 মিলিয়ন কোয়েশ্চেন। আপনি যে কথাটা বলছেন, অমিত মালবিয়া যে টুইট করেছেন, লঙ্কায় রাবণ মল্ল বেহুলাকে বিধবা হলো, বাংলাদেশের ঘটনায় আমরা সবাই উদ্বিগ্ন। অমিত মালবিয়া তাকে টেনে পশ্চিমবঙ্গের রাজনীতিকে জড়িয়েছেন। এক সেকেন্ড, আমি একটা জায়গায় খুব আপত্তি করব। এটা তো বলতে হবে। এক সেকেন্ড, আপনি এক সেকেন্ড অশোকদা বলুন।
অমিত মালভিয়া বা তন্ময় দ্বারা পলিটিক্স করছেন বা করতে চাইছেন কিনা দ্যাটস আ ডিফারেন্ট কোয়েশ্চেন, ভ্যালিড কোয়েশ্চেন, তা নিয়ে আলোচনা হতে পারে, ডিবেট হতে পারে। কিন্তু আপনি লঙ্কায় রাবণ মূল্য বলে অত্যন্ত আপত্তিকর একটি প্রবাদকে এখানে যেভাবে টানলেন, এখানেই প্রশ্ন যে তাহলে প্যালেস্টাইন নিয়ে যখন আপনারা বলেন তখন যদি এটা অ্যাপ্লিকেবল না হয়, তাহলে বাংলাদেশে যখন সংখ্যা, আমার পড়শি দেশ, সেখানে যখন একজন সংখ্যালঘু, সেখানে যারা সংখ্যালঘু তারা হিন্দু, তাদের ওপর যদি অসুবিধা কোথায়? না তা তো আপনি এরকম একটা অত্যন্ত অসংবেদনশীল, একটা অত্যন্ত অসংবেদনশীল একটা প্রবাদ আপনি টেনে আনলেন। অমিত মালবিয়া কি বলেছে আপনি না, কি না, দেখুন? অমিত মালভিয়া নিয়ে ডেফিনেটলি আপনি আলোচনা করতে পারেন। আপনি বলতে পারেন যে এর থেকে রাজনৈতিক ফায়দা, এক সেকেন্ড, রাজনৈতিক, যেমন কৌশিক দাও বলেছেন যে এ থেকে যেন বিভাজনের রাজনীতি এনে সেটা নিয়ে চর্চিত না হয়, সেরকম ন্যারেটিভ তৈরি না হয়। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে যেখানে বাংলাদেশের এই পরিস্থিতি, এবং বাংলাদেশ মানে কি এপার বাংলা ওপার বাংলা, একেবারে আমরা অবিভক্ত বাংলা ছিলাম, করছেন। সেখানে এরকম ঘটনা ঘটছে, সেখানে একজন দীপুদাস মারা যাচ্ছেন, সেটা আপনি বলবেন লঙ্কায় রাবণমল বাংলাদেশে আমাকে যদি বলতে তাহলে আমি সংখ্যালঘু বলে আমাকে চুপ করিয়ে দেবেন এখানে? না না না, আপনি সংখ্যালঘু বলেন, এটা অত্যন্ত অসংবেদনশীল একটা প্রবাদের, মানে এই যে কনটেক্সটে টানা হয়েছে সেটা অত্যন্ত অসংবেদনশীল। কারণটা হচ্ছে দুনিয়ার যারা যারা যেখানে যেখানে সংখ্যালঘু আমরা তার পক্ষে, ভারতবর্ষে যারা সংখ্যালঘু তাদের উপর আক্রমণ হলে আমরা যেমন তার বিরোধিতা করি, বাংলাদেশে যারা সংখ্যালঘু পার্লামেন্টে আসেন, আপনি একই প্রমাণ বলেন তো? প্রিয়াঙ্কা গান্ধী প্যালেস্টাইনের জন্য মোদিকে দায়ী করেছেন না বিজেপিকে দায়ী করব আমরা? যদি দায়ী করি তাহলে ব্যাপারটা সেটাই দাঁড়ায়, আমরা দায়ী করিনি কখনো। স্পর্শকাতর একটা ইস্যু, অমিত মালবিয়া কি বলছেন? সংবেদনশীল হয়ে আলোচনা করা উচিত। বিজেপি এটাকে নিয়ে রাজনীতি করছে কিনা, অমিত মালভিয়া তিনি ইন্ধন দিচ্ছেন কিনা, শ্রমিক ভট্টাচার্য তিনি ইন্ধন দিচ্ছেন কিনা, এগুলো ভ্যালিড কোয়েশ্চেন, এগুলো নিয়ে প্রশ্ন থাকতে পারে। আমি চয়নদার কাছে আসবো। চয়নদা, ঘটনা সেটা হচ্ছে মৌলবাদের উত্থান এবং গণতন্ত্রের বিপন্নতা। বাংলাদেশে এই দুটি ঘটনাই পাশাপাশি ঘটে চলেছে, এবং যেটা আমাদের কাছে আরো বেশি উদ্বেগজনক সেটা হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতা বা সংবাদপত্রের স্বাধীনতার উপর হস্তক্ষেপ। যেটা সুমন বললেন সেটাও আমরা বেদনার সঙ্গে দেখলাম। আমাদের চয়নদা, আমি একটু বিরত করছি, একটু অডিও প্রবলেম হচ্ছে আপনার, আই এম সো সরি। আমরা ওটাকে জাস্ট সর্ট আউট করে আমি আপনার কাছে আবারও ফিরবো। আমি এখানে তন্ময়দাকে হাত তুলছিলাম, আমি একটু তন্ময়দার বক্তব্য নিই, আমি আসবো চয়নদা। আমি প্রথমেই বলেছি আপনাকে যে আমাদের বর্ডার সুরক্ষিত করতে গেলে কেন্দ্র এবং রাজ্য সমন্বয় আমাদের করতে হবে। আমরা হচ্ছে কনসার্ন হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের সুরক্ষার জন্য বা ভারতের মানুষের সুরক্ষার জন্য। তো এখানে কংগ্রেসের প্রতিনিধি যেটা বললেন, আপনি যেটা বললেন এটা অসংবেদনশীল কথা, এতে কিন্তু আপনি কিন্তু অবাক হবেন না, কারণ এইটাই হচ্ছে মাঝখানে বলিনি, আপনার মাঝখানে বলিনি কিন্তু, আপনার মাঝখানে বলিনি কিন্তু, এরপর আপনি বলতে পারবেন না, এরপর আপনি বলতে পারবেন না, আপনি বলতে পারবেন আপনার মাঝখানে বলিনি, আপনার মাঝখানে কথা বলিনি, আমি বলতে উত্তরটা দিতে দিন আমাকে, সংবেদনশীল উত্তরটা দিতে শুনে নিন আগে। এর থেকে আপনি অবাক হবেন না, কারণ আপনি যদি শোনেন যে কংগ্রেসের নেতা একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন কংগ্রেস মানে মুসলিম, মুসলিম মানে কংগ্রেস, তার মানে আপনি জানবেন এই পরিবার কংগ্রেস হচ্ছে জিন্নাবাদী পরিবার কংগ্রেস। তারা তাদেরকে সংবেদনশীল কথা আলোচনা হচ্ছে, আমি বলতে চাইছিলাম না, অত্যন্ত সংবেদনশীল কথা আলোচনা হচ্ছে বলতে হবে বাংলাদেশ নিয়ে। অমিত মালভিয়া টুইটে কথা বলা হচ্ছে, অমিত মালভিয়া বলেছেন বলেছেন অমিত মালভিয়া সাতক্ষণ না পার্সপেক্টিভ নিয়ে বলেছেন, কিসের পার্সপেক্টিভ বলেন? এখানেও প্রশ্ন যে বাংলাদেশে যে ঘটনা ঘটছে, বাংলাদেশ একটা ভিন্ন দেশ, সেখানে যে ঘটনা ঘটছে সেই ঘটনার যেটা অশোকদা, আমি আবারও বলছি, অশোকদা হয়তো যে প্রবাদটা বলেছেন সেটা এই মুহূর্তে সময়োপযোগী নয়, এই কনটেক্সটে সেটা বলা উচিত নয়, কিন্তু অশোকদা যে প্রশ্নটা তুলেছেন, সত্যি কি এই ধরনের টুইট এই সময় দাঁড়িয়ে বাংলাদেশের যে পরিস্থিতি সেটাকে বাংলার কনটেক্সটে ভোটের আগে টেনে এনে সেই একটা নির্দিষ্ট ইঙ্গিত দেওয়া, এটাও কি এক্সপেক্টেড? এটা কি রাজনীতি নয়? এটা কি বিভাজনের রাজনীতি নয়? এটাও কি অসংবেদনশীল নয়? দেখুন, আপনারা জানেন এই এসআইআর শুরুর আগে থেকে বা এসআইআর চলাকালীন কি চলছে,
একটাই কথা, যে বাংলাদেশে যেন অনুপ্রবেশকারী কেউ সরে না যায়, চলে না যায়। আপনি এখনো এসআইআর চলছে, এসআইআর শেষ হলে আপনি দেখতে পারবেন যে কত জাল ভুয়ো সার্টিফিকেট বানিয়ে দেওয়া হয়েছে। সেটা different question, তো তার মানে কি? different question, তার মানে কিন্তু সেই বাংলাদেশের এই perspective ঘটনা, দেখুন, সেটাকে আমি এখানে বাংলার রাজনীতিতে টেনে আনা, কোনো রাজনীতি নয়, এটা বলা হচ্ছে যে আমরা হচ্ছে সেটা নিয়েও চিন্তিত। আমি আসবো এক এই second, জন্য একটা আপনি ছোট্ট বিরতি মুর্শিদাবাদে time গেলেন, আছে। মুর্শিদাবাদে সংখ্যালঘু হচ্ছে হিন্দু, ছোট্ট সেই একটা বিরতি। হিন্দুরা ঘর ছাড়া ছিল। ছোট্ট আজকে একটা চাকরি বিরতি করা নেব। হচ্ছে, ছোট্ট একটা দুজনকে বিরতির পর বাড়ি ফিরছি, আমি থেকে চয়নদার বাড়ি কাছেও ঢুকিয়ে যাবো। দেওয়া হয়েছিল। দেখতে কেন থাকুন। বলতো পশ্চিমবঙ্গ হয় না? বাংলা বলছে। উত্তপ্ত বাংলাদেশে এবার আক্রান্ত রবীন্দ্র নজরুলের স্মৃতিধন্য সংস্কৃতি কেন্দ্র ছায়ানট থেকে প্রথম আলো, ডেইলি স্টারের মতো সংবাদপত্র দফতরও। দেখুন। অধুনা বাংলাদেশ যখন পূর্ব পাকিস্তান, তখন তৈরি হয় ছায়ানট। সেই 1960 থেকে 61 সাল পাকিস্তানের শাসনকালেও স্তব্ধ হয়নি ছায়ানটের কণ্ঠ। সমান তালে সেখানে চলেছে গান বাজনা। এরপর বাংলাদেশ স্বাধীন হলো 1971 সালে। এই চত্বরই নতুন চেহারা পেল বাংলা নববর্ষে। জাতি ধর্ম নির্বিশেষে বাংলার নতুন বছরকে স্বাগত করে নিতে বাঙালিরা আকুতি দেখত এই প্রাঙ্গণ। কিন্তু বছরের পর বছর সেই চেনা ছবি এবার ধাক্কা খেল। নির্বিচারে ভাঙচুর চলল ধানমন্ডির এই ছায়ানট ভবনে। ছায়ানটের মতো বাংলাদেশের অহংকার একটি প্রতিষ্ঠান, আর সঞ্জিদা খাতুন ওয়াহিদুল হকের প্রতিষ্ঠিত, যা বাংলাদেশের গৌরবকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে, সেই ছায়ানটকেও তারা আক্রমণ করে বাদ্যযন্ত্র ধ্বংস করল। এটা খুব লজ্জার কথা। এটা বাঙালির মাথা হেঁট করে দিয়েছে। আমি বাঙালি বলতে হিন্দু মুসলমানের তফাৎ করি না, এবং বাংলাদেশে যারা বাংলা ভাষা বলেন, আমি জানি বাংলাদেশে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ অনেক আছেন, তারা এই ঘটনায় শিউরে উঠেছেন। এটা সত্যি খুব লজ্জার কথা। আজই প্রাঙ্গণ ঘুরে দেখেন ইউনিট সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা ফারুকী। তিনি জানান, সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। প্রতিষ্ঠানটিকে দ্রুত চালু করার জন্য সাহায্য করবে সরকার। তার মতে, যারা এই ধরনের হামলা চালিয়েছে তারা বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণ চায় না। এটা নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র। ছায়ানটের পাশাপাশি এদিন জ্বালিয়ে দেওয়া হয় প্রথম আলো, ডেইলি স্টার সংবাদ মাধ্যমের দফতর। হামলাকারীদের অভিযোগ, এই সংবাদ মাধ্যমগুলি ভারতপন্থী। কিন্তু হামলাকারীদের দাবি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে সে দেশের সাধারণ মানুষই। দুটি পত্রিকাই সে দেশে তুমুল জনপ্রিয়। কিছুদিন আগেই একটি সমীক্ষা করে প্রথম আলো, যেখানে সামনে উঠে আসে আওয়ামী লীগের কথা। 65% মানুষ জানায় আওয়ামী লীগকে ভোটে লড়তে না দেওয়ার সিদ্ধান্ত সঠিক নয়। এরপরই জেহাদিদের রোষের মুখে পড়ে সংবাদপত্রটি। They attacked us, and our journalists were scared to death, so they had to flee the office. So we couldn't publish our newspaper today, and our online is off from last night. And it's from establishing in 1998, in 27 years, is for the first time we couldn't publish our newspaper. So it's a very, I would say that the darkest night for news media house in Bangladesh. এদিন ছায়ানটে হামলার প্রতিবাদে সামিল হন শিল্পীরা। তারা সমবেতভাবে ভাঙচুরের প্রতিবাদ জানান। পুরো ঘটনার তীব্র নিন্দা করে এখন মুখ বাঁচাতে চাইছে ইউনুস প্রশাসন। হিংসা থেকে মানুষ যাতে দূরে থাকে তার জন্য আর্জি জানিয়েছে তদারকি সরকার। কলকাতা টিভি। যাবো চয়নদা। ছায়ানট, রবীন্দ্র নজরুলের স্মৃতি বিজড়িত ছায়ানট তছনছ। প্রথম আলো, ডেইলি স্টারের দফতরে সেখানে অগ্নিসংযোগ এমনই হয়েছিল যে সেখানের সাংবাদিকরা তারা কোনো রকমে, সেখানে যারা সংবাদ কর্মীরা তারা কোনো রকমে তারা প্রাণে বেঁচেছেন, তাদের ট্রেনে করে বার করা হয়েছে। এবং দীপু দাস, আওয়ামী লীগের হিন্দু ধর্মাবলম্বী সমর্থক, তাকে নৃশংসভাবে মেরে ঝুলিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। চয়নদা শোনা যাচ্ছে? চয়নদা সম্ভবত শুনতে পাচ্ছেন। আমি চয়নদার কাছে আবারও যাব। আমি এখানে সুমনদার কাছে আসি যে সুমনদা, মোহাম্মদ ইউনুস
তিনি বলছেন যে এই বাংলাদেশে অশান্তির হিংসার জায়গা নেই ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, কিন্তু সত্যি এই তদারকি সরকারের মদত ছাড়া এইরকম খুলে নিয়ন্ত্রণহীন হিংসা অশান্তি এটা চালানো সম্ভব? দেখুন, যেদিনকে ৩২ নম্বর ধানমন্ডি ভাঙা হয়েছিল সেদিনকেও ইউনূস সেনাবাহিনী পাঠাননি, গতকাল রাতেও পাঠাননি। আপনাকে বা আমরা যারা বাংলাদেশ নিয়ে আলোচনা করছি তাদের মাথায় রাখতে হবে, এই ইউনূস যাকে বলেছিলেন এই জুলাই বিপ্লবের প্রধান পাণ্ডা, সেই মাহফুজুল ইসলাম দুদিন আগে পদত্যাগ করে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি দুদিন আগে হাদির গুলি চালানোর পরে বলেছিলেন লাশের বদলে লাশই চাই। তিনি প্রতি মুহূর্তে এই দাঙ্গায়, আমি দাঙ্গাই ব্যবহার করছি, উস্কানি দিয়েছেন। তো ইউনূস যাদের দ্বারা পরিবৃত হয়ে আছেন তারা কারা? দেখুন, আজকে মুস্তাফা সরওয়ার ফারুকী, যার সিনেমার আমরা সবাই ভক্ত বা তার স্ত্রীর অভিনয়ের ভক্ত, তিনি বৃহস্পতিবার রাতে কি করছিলেন? তিনি বৃহস্পতিবার রাতে ছায়ানটে গিয়ে দাঁড়ালেন না তো। তার মানে হচ্ছে যে ইউনূস যে প্রশাসনটা চালাচ্ছে সেই প্রশাসনটা একটা জামাতি প্রশাসন, সেটাকে আমেরিকা এবং পাকিস্তান একটা ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছে, যা ইচ্ছে করে, মানে কোনো বিধি নিষেধ নেই। আপনি ঢাকা শহরে যেখানে ছায়ানটের ভাঙচুর হয়েছে তার থেকে কত দূরে থানা, যেখানে দীপু দাসকে পোড়ানো হয়েছে তার থেকে কত দূরে থানা। এই প্রত্যেকটা ঘটনা, আবারও আমি বলছি, প্রমাণ করে যে বাংলাদেশে ২০২৪ থেকে পাকিস্তান যে ব্লু প্রিন্টটাকে, যেটা এখন উল্লেখযোগ্যভাবে বিএনপিও বলছে, যে ব্লু প্রিন্টটা সামনে রেখে চলেছে, সেটা একটা তথাকথিত, ওদের ভাষায় কোট আনকোট তৌহিদি শাসন। এটা একটা মুসলিম মৌলবাদের বারবারন্ত। আমাদের দুঃখের বলেছেন জিহাদিস্তান। হ্যাঁ, জিহাদিস্তান। আমাদের দুঃখের বিষয় যে আমরা সেটাতে কোনো কাউন্টার করতে পারছি না। আমি দেখছিলাম আমার এক বন্ধুই ঢাকা থেকে পাঠিয়েছেন, ১৯৭১ সালের ২৫শে মার্চ দৈনিক সংবাদ এবং ইত্তেফাক পত্রিকার অফিস পাকিস্তানি সেনাবাহিনী পুড়িয়ে দিয়েছিল। ২০২৫-এর ১৮ ডিসেম্বর একই ধরনের ঘটনা ঘটল। ১৯৭১-এর ২৫শে মার্চের পর ১৯৭১-এর ১৬ই ডিসেম্বর এসেছিল। ইন্দিরা গান্ধী টেকেন আ বোল্ড স্টেপ। আমরা আমাদের কূটনীতি, আমাদের সব কিছু দিয়ে কি করব? তন্ময়দা, দেখুন, আপনারা জানেন হচ্ছে ১৯৭১ যেটা হয়েছিল সেটা পুরোপুরি আলাদা পার্সপেক্টিভ ছিল। তখন আমাদের এখানে প্রায় কোটির ওপরে রিফিউজি এখানে চলে এসেছিলেন, এবং তারপরে আমরা শুধু তাদেরকে সাপোর্ট করেছি, বাংলাদেশের মুভমেন্টকে, এবং বাংলাদেশিরাই সেখানে লড়াই করেছেন, যারা মুক্তিযোদ্ধা বলা হয়। তো এখানে হচ্ছে কেন্দ্রীয় সরকার যেটা করেছেন, আপনারা জানেন কেন্দ্রীয় সরকার কি করতে বলছেন? কেন্দ্রীয় সরকার কি বাংলাদেশকে অ্যাটাক করবে? তো এইটা হচ্ছে কেন্দ্রীয় সরকার হচ্ছে, আপনি জানেন ট্রেড বহু ক্ষেত্রে বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরে প্রতি মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রক তাদেরকে সমস্ত বিভিন্ন ব্যাপারে জানাচ্ছে এবং লিখছে, এবং এগুলোকে যে বরদাস্ত করা হবে না সেটা বলছে। তো আপনি একটা অন্য দেশকে আপনি তো গিয়ে অ্যাটাক করতে পারেন হাতে হাতে, যে কারণ সেটা তো সেই দেশের মধ্যেই আছে। তারা যদি ভারতকে আজকে অ্যাটাক করতো, তারা যদি ভারতে ঢুকে আসতো, তাহলে দেখতেন যাওয়া কি হতো, কারণ কেন্দ্রীয় সরকার জানে যে কিভাবে আমার এখানে একটা প্রশ্ন আছে, একটা সেকেন্ড প্লিজ। আইএসআই ওখানে যে সক্রিয়, তারা যে রীতিমতো ডেরা গড়ে সেখানে ভারত বিদ্বেষী ছক নীল নকশা সেটা করছে, সেখান থেকে যে উস্কানি দিচ্ছে, সেটা কারো অজানা নয়। তাহলে এই যে ঘর মে ঘুসকে মারেঙ্গে, আমি বলছি না যে হ্যাঁ পাকিস্তানে যেটা হয়েছে অপারেশন সিন্দুর বা তার আগে বালাকোট স্ট্রাইক, সেটা এখানে একই রকমভাবে সম্ভব তা না, কিন্তু যদি বাংলাদেশের ভেতরে, বাংলাদেশের মাটিতে যদি ভারত বিরোধী এই চক্রটা যদি মাথাচাড়া দেয়, তাহলে তাদের তো অ্যাড্রেস করতে হবে। দেখুন, এটা হচ্ছে আপনি যেটা বলছেন, আপনি পুরোটাই আপনার অনুমানের ভিত্তিতে বলছেন। আমি যা বলবো, আমিও আমার অনুমানের ভিত্তিতে বলবো, এই জন্যে যে ইন্টেলিজেন্স কি করছে এবং তাদের কাছে কি কি খবর আছে, তারা কিসের উপর নজর রাখছে, সেটা আমারও জানা নেই, আপনারও জানা। আমি সুমনদা খুব সংক্ষেপে, আমি যেটা বলবো যে ভারত সরকার যেটা আছেন তার উপরে ভারতের মানুষের বিশ্বাস রয়েছে পুরো। আমাদের সুমনদা কিছু বলতে চাই, সুমনদার বক্তব্য নিয়ে আমি অশোকদার কাছে যাব সংক্ষেপে। সুমনদা প্লিজ। হ্যাঁ, প্রথমে একটা জিনিস বলেছেন যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধটা মুক্তিযোদ্ধারা লড়েছিলেন।
এবছরের 16ই না, না, ডিসেম্বর তাদের এক সেকেন্ড, আপনি ভুল যখন ছিল না, বলছিলেন, তাদের ভুল ছিল। আপনি যখন আপনি যখন বলছিলেন আমি আপত্তি করিনি। আচ্ছা, তার মানে বলতে দিন, তার মানে বলতে দিন। আমি আপত্তি না, না, আপনি করিনি। বলবেন, আপনি তার বলবেন। মানে আপনি কিন্তু এটাই বলেছেন। আপনি যখন বলছিলেন আমাদের আমি আরবিও আপত্তি- করেছেন, কিন্তু আপনি এটা তারা সেখান থেকে শুরু হয়েছে। আপনি যখন বলছিলেন সংক্ষেপে বলুন। please, আমি আপনাকে বলতে দিন। এবছরের 16ই ডিসেম্বরও নরেন্দ্র মোদী যে টুইটটা করেছেন সেখানে তিনি ভারতীয় সেনাবাহিনীকে প্রধান ধন্যবাদ জানিয়েছেন। দ্বিতীয় কথা, যে রফতানি আমরা বন্ধ করছি না কেন? আমরা সবাই জানি যে বাংলাদেশের গার্মেন্টস শিল্প বেঁচে আছে গুজরাট আর মহারাষ্ট্রের তুলোর উপরে। তাহলে কি গুজরাট আর মহারাষ্ট্র থেকে তুলো পাঠিয়ে আমি বাংলাদেশের জঙ্গিবাদ যাতে চলতে থাকে, সেখানে যাতে ভারত বিরোধিতা চলতে থাকে, সেটাকে উৎসাহ দিচ্ছি? আমি আবার রিপিট করে দিচ্ছি, পরিসংখ্যান বলছে, ভারত সরকারের পরিসংখ্যান 2024-এর 5ই আগস্টের পর ভারত থেকে আমাদের তুলো রফতানি কমেনি বরং বেড়েছে, ভারত থেকে আমাদের চাল রফতানি কমেনি বরং বেড়েছে। তো আপনি যখন জানেন, আপনি মানে এটা তো আপনি এটা বিজেপি, কংগ্রেস, তৃণমূল আমি দেখছিই না। যখন ভারতবর্ষের হাই কমিশন আক্রান্ত হয় তখন আমি চুপ করে বসে ভাববো যে গুজরাট থেকে কে তুলো পাঠাচ্ছে আর ওখান থেকে কে তুলো পাঠাচ্ছে আর ওখান থেকে কে বিদ্যুৎ বিক্রি করছে। আমি একবার নাকি দেখি সেটা বন্ধ করবো? চয়নদা কি আমাদের সঙ্গে আছেন? না, চয়নদার সঙ্গে এখনো যোগাযোগ স্থাপন করা যাচ্ছে না। চয়নদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ চয়নদা প্লিজ, চয়নদা প্লিজ। এগুলো ওই 5ই জুলাইয়ের পর চলছিল, যে তথাকথিত গণতন্ত্রের উদ্ধারের নামে যে আন্দোলনটা শুরু হয়েছিল, আন্দোলন বলবো না অভ্যুত্থান বলবো, সেটা এখন তো বোঝাই যাচ্ছে এটা গণ অভ্যুত্থানের চেহারা দেওয়া হয়েছিল, আসলে পেছনে ছিল মৌলবাদীরা। যে জায়গাটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের দেশের প্রতিবেশী, একদম নিকটতম প্রতিবেশী, তাদের এই অভ্যন্তরীণ এই সমস্যা যদি হয়, আমাদের ওপরে যাতে তার প্রভাবটা না পড়ে সেদিকে নজর রাখতে হবে। এমনিতে একটা বিষয় কিন্তু ওখানে মৌলবাদীদের মধ্যে একটা কথা চালু আছে। আমি নিজে যখন বাংলাদেশে থিয়েটার করতে গিয়েছিলাম তখন এটা কানা ঘুষয় বারবারই যাদের মুখে শুনতো তারা কেউ আওয়ামী লীগের লোক নন বা বামপন্থী নন। অন্যেরা বলাবলি করতেন যে ভারতবর্ষে যারা সংখ্যালঘু তাদের উপর চাপ ফেলে আমরা এখানে কিন্তু ছেড়ে দেবো না, এই ধরনের কথাবার্তাগুলো শোনা যেত। আমি অত্যন্ত দুঃখজনকভাবে দেখতে পাচ্ছি যে যেভাবে জ্যান্ত পুড়িয়ে মারা হলো ওখানকার সংখ্যালঘুদের, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যালঘুদের উপরে মৌলবাদীরা যত আক্রমণ করে তো শারীরিকভাবে, তার থেকেও বেশি আক্রমণ করে কিন্তু যারা ধর্মনিরপেক্ষতার কথা বলে তাদের উপরে। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে সুফিয়া কামালের ওই ছায়ানট সংস্থার উপর আক্রমণ। এইটা এত দুঃখজনক ঘটনা। 61 সালের পর মানে দুই জায়গায় যেখানে মৌলবাদীরা দেখছি যে রবীন্দ্রনাথকে সবার আগে আক্রমণ করছে, বাঙালির চেতনার সঙ্গে রবীন্দ্রনাথের যোগাযোগ, বাঙালির চেতনা মানে রবীন্দ্রনাথ, এই বিষয়টাকে ওরা অস্বীকার করতে চাইছে। এটা অত্যন্ত দুঃখজনক লেগেছে আমাদের কাছে এবং এর তীব্র প্রতিবাদ করছি আমরা আশা রাখবো আমাদের দেশে এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না, আসন্ন নির্বাচনে নেতিবাচক কোনো প্রভাব পড়বে না। আমি আসবো চয়নদা। অশোকদা এক সেকেন্ড, অশোকদা। বিজেপির মুখপাত্র এখানে যতই চেষ্টা করুন না কেন মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর কৃতিত্বকে খাটো করে দেখানোর, কিন্তু একদম খাটো করে দেখেনি, আবার কেন ভুল কোট করছেন আমাকে? আচ্ছা, আমি ঠিক আছে। বলেছি যে শুরু হয়েছে ওখানে, তারপরে ঠিক, আমরা ঠিক, হচ্ছে ঠিক। তাদেরকে আচ্ছা, সাহায্য করেছি আচ্ছা, এবং ঠিক আমরা আছে। আমাদের সৈন্যরা মৃত্যুবরণ করেছে। আচ্ছা, আচ্ছা, তো এটাকে ঠিক আছে। ভুল বলছেন কেন আপনি? আমার নাম অশোক ভট্টাচার্য, আমি বলছি আপনার নাম? context টা তন্ময় বলছি। বলতে দিন, আমার তন্ময় নাম অশোক আমাকে ভট্টাচার্য। আমাকে তন্ময় এক সেকেন্ড বলতে দিন, তন্ময় আসবো তো। মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দেয়া থেকে উনি তো শুরু এখন করে বলতে পারেন নরেন্দ্র মোদী বলেছেন, তাহলে কি নরেন্দ্র মোদী এখানে ঢুকে বলতে শুরু করবেন? ভারতীয় একটু wait সেনানীরা করুন। যেভাবে যান প্রাণ লড়িয়ে সেখানে লড়াই চালিয়েছিলেন সেটাকে কখনো কোনো ইতিহাস মুছে ফেলা এভাবে যায় না। 2 নম্বর কথা হচ্ছে, যতই আমি দেশের পররাষ্ট্র নীতিকে সমর্থন করব, বিপদে দেশের পাশে থাকব, কিন্তু পররাষ্ট্র নীতির যে ব্যর্থতা তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে যদি না দিই সেটাও সত্যের অপলাপ হবে। দোকালামের ঘটনার পরে নেপাল চোখ রাঙিয়েছে, মালদ্বীপ চোখ রাঙাচ্ছে। আপনি বলুন, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে 2014 থেকে আজকে 2025 সব থেকে বেশি যে কাজটা করেছেন সেই কাজটা হচ্ছে নেহেরুকে গালাগাল দেওয়া। পারলে নেহেরুর কবর থেকে নেহেরুকে তুলে আনতে হবে। তাই সেই নেহেরু এবং তার পরবর্তীকালের ইতিহাসেও প্রতিবেশী বাংলাদেশ, সেখানে ভারতীয় দূতাবাস আক্রান্ত হয়েছে এমন ঘটনা বোধহয় খুঁজে পাওয়া যায়নি। একমাত্র তালিবান পিরিয়ডে গত 2 দশকে কাবুলের ভারতীয় দূতাবাস বেশ কয়েকবার আক্রান্ত হয়েছে, সেটা অন্য আলোচনা, অন্য ব্যাপার। 3 নম্বর কথাটা হচ্ছে, মৌলবাদের আবার বলছি কোনো রং দেশ বেড়াজাল হয় না। রবীন্দ্রনাথ
এপার বাংলায় আক্রান্ত হচ্ছে, এদেশে আক্রান্ত হচ্ছে আরএসএস এর দ্বারা, ওদিকে আক্রান্ত হচ্ছে জামাতের দ্বারা। মৌলবাদ ওপার বাংলায় জামাতের রং ধরে, এখানে আরএসএস এর রং ধরে। সাংস্কৃতিক জাতীয়তাবাদকে সামনে রেখে উগ্র ধর্মান্ধতাকে উস্কানি দিচ্ছে ওপারে জামাত, এপারে আরএসএস। খুব সংক্ষেপে রেসপন্স দিয়ে আমি কৌশিকদার কাছে আসবো, খুব সংক্ষেপে। দেখুন, এটা দেখলেন তো, কংগ্রেসের এবার হচ্ছে মুখটা বেরিয়ে গেছে। এবার হচ্ছে দেখুন, উনি যেটা বলছেন যে হচ্ছে 1971 যুদ্ধ নিয়ে, আমি আপনাকে বললাম হ্যাঁ 1971 আমাদের সেনাবাহিনী মৃত্যু পর্যন্ত বরণ করেছে অনেকে। 1971 যুদ্ধে পাকিস্তান হারিয়েছে পূর্ব পাকিস্তান, আর পূর্ব পাকিস্তান পেয়েছে বাংলাদেশ। ভারত কি পেয়েছে? আজকে আপনারা কাশ্মীরে যেখানে আমরা ঢুকে গিয়েছিলাম সেখান থেকে আবার সেনা সরিয়ে নিয়েছেন, নিয়ে আবার সিমলা এগ্রিমেন্টে পাকিস্তানকে আবার গিফট করেছেন। সেই হচ্ছে পিওকে, যেটা হচ্ছে অনেকটা আমরা অধিকার করে নিয়েছিলাম। তো ভারতে কি দিয়েছেন আপনারা? আমাদের সৈন্যদের বলিদানের পরে আমরা কি পেয়েছি? কিছু পাইনি। দেখুন, আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। বর্তমানে কেন্দ্রীয় সরকার একটা জোট সরকার। এই জোট সরকারের বিদেশ মন্ত্রীর নাম এস জয়শঙ্কর, যিনি ভারতীয় জনতা পার্টির সদস্য। এই জোট সরকারের প্রধানমন্ত্রীর নাম মাননীয় শ্রী নরেন্দ্র মোদী, যিনিও ভারতীয় জনতা পার্টির সদস্য। এবং এই যে টুইটটি করেছেন অমিত মালবিয়া, তিনি বিজেপির আইটি সেলের সদস্য। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নরেন্দ্র মোদী এবং এস জয়শঙ্কর জবাব দিন। অমিত মালবিয়া যেটা বলেছে সেটা আপনারা এগ্রি করেন কি করেন না? প্রত্যেকটা স্ট্রেট প্রশ্নের জবাব দিন। যদি নরেন্দ্র মোদী অমিত মালবিয়ার টুইটকে সমর্থন না করেন তাহলে কি ব্যবস্থা নিচ্ছেন? লজ্জা করে না? ভারতবর্ষের লজ্জা করে না? প্রত্যেকটা বিদেশি রাষ্ট্রকে আপনারা ভারতের এগেইনস্টে হোস্টাইল করেছেন। আমি চয়নদার কাছে আসি। চয়নদা, আপনি একটু আগে একদম রাইটলি বলেছেন যে যেটা প্রাথমিকভাবে মনে হচ্ছিল যে একটা ছাত্র আন্দোলন, কোটা বিরোধী ছাত্র আন্দোলন, এবং যেটাকে আমরা দেখেছিলাম যে এই বাংলাতেও ভীষণ রকমভাবে গ্লোরিফাই করা হচ্ছিল। কারণ কয়েক বছর আগে যে শাহবাগ স্কোয়ারের যে স্মৃতি সেটা রয়েছে, সেই সময়ও আমরা দেখেছি যে সেটা সেটা কারণ বাংলার সঙ্গে, ওপার বাংলার সঙ্গে এপার বাংলার আবেগ সেটা ভীষণ রকমভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। কিন্তু সেটা যে আসলে কতটা হঠকারিতা ছিল, আসলে যে তার নেপথ্যে জামাতের চক্রান্ত ছিল, এগুলো না বুঝেই আমরা দেখেছি যে 5ই আগস্ট কখন ঘুম ভাঙলো যখন আমরা দেখলাম যে 5ই আগস্ট হাসিনার বাসভবনে ঢুকে মাছ চুরি থেকে শুরু করে, তার খাটে শোয়া থেকে শুরু করে, তার ব্যক্তিগত পোশাক আশাক নিয়ে এসে তার নির্লজ্জ ডিসপ্লে থেকে শুরু করে, তখন প্রথম আমরা সেই রূপটা দেখতে পেলাম যেটাকে আপাতভাবে তরুণ প্রজন্মের একটা ছাত্র আন্দোলন বলে মনে হচ্ছিল। আপনার মনে হয় না যে সেটাকে গ্লোরিফাই করাটা, সেটাকে খুব সাদাভাবে নেওয়াটা সেটা সঙ্গত ছিল না? আমরা অনেক সঙ্গত ছিল না, এটা তো অন্তত আমরা গ্লোরিফাই করার চেষ্টা করিনি। আমরা যেটা করেছি খুব পরিষ্কারভাবে যেটা বলেছি সেটা হচ্ছে যে গণতান্ত্রিক পরিবেশ যেন নষ্ট না হয়, ধর্মনিরপেক্ষতা যেন নষ্ট না হয়। নির্দিষ্টভাবে মাথায় রাখতে হবে এটা যে মানুষের অধিকার যেন লুণ্ঠিত না হয়। আমরা কি দেখেছি, আমাদের আশঙ্কা সত্যি হয়েছে। আমরা আদৌ এই আন্দোলনের যে গতি অভিমুখ সেটার জন্য আমরা তাকে মানে পূর্ণ সমর্থন জানাইনি বলে আমাদের কাছে প্রচুর সমালোচনা শুনতে হয়েছে। আমাদের যারা তথাকথিত অনেক বন্ধু বান্ধব তারা বলেছেন যে তোমরা এই অভ্যুত্থানকে অন্য নজরে দেখতে চাইছো, নানাভাবে মৌলবাদের কথাবার্তা বলছো, হাসিনার স্বৈরাচার ইত্যাদি প্রভৃতি কথাবার্তা বলছেন। আমি যে ব্যবস্থাটা ছিল তার বিরুদ্ধে প্রতিবাদ থাকতেই পারে, কিন্তু যে চেহারা নিয়েছিল সেটা মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়া হয়েছিল। আমি খুব স্পষ্টভাবে তখনও আমরা বলছিলাম যে এই বিষয়টা খুব স্বাস্থ্যকর হচ্ছে না। আমাদের সঙ্গে বাংলাদেশের যোগাযোগটা ছিল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের যোগাযোগ ছিল। আমরা তাদেরকে বলছিলাম যে
তোমাদের বাড়তি দায়িত্ব রয়েছে। সমস্যার জায়গায় কোনটা কিন্তু জানেন তো? চয়নদা আমরা দেখেছিলাম যে এমনকি ওই বাংলাদেশের ওই সময়ের ছাত্র আন্দোলন চলাকালীন যে সমস্ত স্লোগান সেগুলোকে এখানে রীতিমতো সেগুলোকে অ্যাডপ্ট করা হয়েছিল যখন আরজিকর পরবর্তী আন্দোলন চলছে। প্রেক্ষিতটা আলাদা ছিল, স্লোগান এ নকল করেছে ও নকল করেছে এগুলো হয়েছে, কিন্তু আমার অভিমুখ কখনো ওই রকম নৈরাজ্য ছিল না, এটা আপনি বলবেন না। নৈরাজ্য ছিল না। এক সেকেন্ড সুমনদা কিছু বলতে নৈরাজ্য চান? ছিল না। এক সেকেন্ড সুমনদা। আমি চয়নদাকে অত্যন্ত সম্মান করি, সিপিএম এটা করেনি, কিন্তু চয়নদা তো এটা অস্বীকার করতে পারবেন না যে সিপিএম এর শরিক দলরা বামফ্রন্টে যাদের সঙ্গে চয়নদারা বৈঠক করে তাদের যুব সংগঠন কলকাতায় মিছিল করেছিল এবং সেই যুব সংগঠনের নেতা মৌপিয়া সতে এসে বলেছিল এটা আমার স্লোগান, রাজাকার রাজাকার কে রাজাকার, আমি তুমি রাজাকার। তো আজকে তো আপনারা বুঝতে পারছেন যে ওই স্লোগানটা দেওয়ার অর্থ হচ্ছে এই দীপু দাসের হত্যাকে সাপোর্ট করা, এই ছায়ানটকে সাপোর্ট করা। কথা বলছি, যদি আমি আপনাকে টার্গেট করিনি, না না আমাকে টার্গেট করতে হবে না। আপনার শরীর দলের উত্তর তো যিনি দিয়েছিলেন তিনি এসে দিবেন। আপনার শরীর দলের মৌপিয়া নয়। সাক্ষী আছে, আপনার শরীর দলের যুব নেতা এই স্টুডিওতে বসে বলেছে যে আমি ওই স্লোগানকে সমর্থন করি, আমি শেখ হাসিনার বিরুদ্ধে সেটা আন্দোলনকে সমর্থন করি। অবশ্যই তা। এবং আপনারা ছিল নিঃসন্দেহে। এক সেকেন্ড চন্দা, আমি তো বলেছি যে আলিমুদ্দিন শেখের দোষ না, আপনারা যে অতিবামেদের সঙ্গে জোট বেঁধে নির্বাচনে লড়ছেন তারা বলেছে যে বাংলাদেশে একটা মহৎ আন্দোলন হচ্ছে, তাহলে আজকে দীপু দাসের হত্যা থেকে শুরু করে এই যে নৈরাজ্য তার দায় আপনাদের শরিকরা নেবে তো? আমি কি করে বলবো বলুন তো? আপনি আমায় জিজ্ঞেস করছেন সমান, আচ্ছা, আমি কি করে বলবো? তাদের আচ্ছা। প্রতিনিধিকে রাখতে পারতেন, তারা কি বলতেন এসে শুনুন। আচ্ছা তন্ময়, না না না, আমি সুমন বাবুর কথা ধরে বলছি, এটা শুধু হচ্ছে অতি বাম নয়, বামেরাও আছে। আজকে আপনি হচ্ছে প্যালেস্টাইনের পরে কতগুলো মিছিল শুধু পশ্চিমবঙ্গে ভালো হয়েছে, আর বাংলাদেশের ঘটনার পরে কতগুলো মিছিল হচ্ছে আপনাদের। আজকে আপনাদের কর্মী হচ্ছে হরগোবিন্দ দাস, চন্দন দাস, তাদের কুপিয়ে খুন করার পরে কত কে গিয়েছিল আপনারা? গিয়েছিল আপনারা কিছু করেছেন? আপনারা একটা হিন্দু বিরোধী দল, আপনারা নিরপেক্ষ নয়, আপনারা ধর্ম নিরপেক্ষ নয়, আপনারা হিন্দু বিরোধী দল, মনে রাখবেন। শিক্ষিত চিকিৎসক বারবার প্রমাণ করেছেন আপনারা। এটা ভাবতে আমাদের খারাপ লাগে, এক সেকেন্ড কৌশিক, ভাবতে আমাদের খারাপ এক লাগে। সেকেন্ড চয়নদা, এখন কথা বলতে হবে আপনাকে, শুনে নিন, ভালো করে উত্তরটা দিন। এক সেকেন্ড। আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিজেপি মুখপাত্রের প্রশ্নের উত্তর দিচ্ছি। ও বললো না যে 71 সালে ভারত কি পেয়েছিল? ইন্দিরা গান্ধী পাকিস্তানটাকে ভেঙে বাংলাদেশ করে পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছিল। শুধু জিওগ্রাফি না, আমরা দেখি যে অনেক সময় শুধু জিওগ্রাফি না, জুট ইন্ডাস্ট্রিটাকে বার করে দিয়েছিল। অনেক সময় তারপর আর পাকিস্তান উঠে দাঁড়াতে পারেনি। এটাই ভারত বলা হয়, পেয়েছিল। মানে সংঘর্ষ মানে হাতাহাতি মারামারির সময় অনেক সময় কেউ একটু মাস্তানি করে বলেন যে মুখে মানে জিওগ্রাফি ভূগোল বদলে দেব। ইন্দিরা গান্ধী জিওগ্রাফি বদলে দিয়েছেন পাকিস্তানে। ইন্দিরা গান্ধী জিওগ্রাফি বদলে দিয়েছিল। আমি তো বললাম আমি তোমার সাথে সহমত, আমি তো বললাম পাকিস্তান পূর্ব পাকিস্তান হারিয়েছে, আমি তো বললাম, কিন্তু মনে রাখবে যে পিওকে জন্ম দিয়েছিল কংগ্রেস, সেই সময় আমাদের সেনাবাহিনী অনেকটা পিওকে দখল করে দিয়েছিল, সেটা ফেরত দিয়েছিল আবার সেই কংগ্রেস। আমি সেটা বলার চেষ্টা করছি। অমিত শাহকে বলুন তো পিওকো থেকে একটা আপেল পেড়ে আনতে, তারপর এখানে বড় বড় বাতিল। অমিত শাহ কি করবে? অমিত শাহ দেখিয়ে দিয়েছে বাতিল শুধু এখনো পিওকে জন্ম দেওয়া হচ্ছে কংগ্রেস। এটা বলেছিলেন, এটা বলতে পারবেন না? আজকে কাশ্মীরে যা চলছে তার জন্য দায়ী হচ্ছে কংগ্রেস। শ্রীলঙ্কাতে বলেছিলেন, আপনি তো উত্তর দিতে পারছেন না। আমি আপনাকে বলছি 1971-এ আমাদের সেনাবাহিনী অনেক লড়াই করে অনেকটা পিওকে দখল করে দিয়েছিল। কেন করে দিয়েছিলেন? আরএসএসের কাছ থেকে সব শুনবো। এক সেকেন্ড, আমি শেষ করার আগে একটু দেখাই। এক সেকেন্ড তন্ময়, এক সেকেন্ড। আমরা জানি আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বঙ্গ সফরে আসছেন। আজকে একটু আগেই তিনি বাংলায় এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন 7:01 যেখানে তিনি বলছেন যে আগামীকাল 20 ডিসেম্বর দুপুরে আমি রানাঘাটে বিজেপির জনসভায় ভাষণ দেব। পশ্চিমবঙ্গের মানুষ কেন্দ্রীয় সরকারের বহু জনমুখী প্রকল্পের সুবিধে পাচ্ছেন, তবে একই সঙ্গে রাজ্যের সর্বক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের অপশাসনের কারণে তারা ভোগান্তির শিকার হচ্ছেন। তৃণমূলের লুটপাট এবং ভীতি প্রদর্শন সব সীমা অতিক্রম করেছে, আর সেই কারণেই আজ বিজেপি মানুষের একমাত্র আশা ভরসা। অর্থাৎ বঙ্গ সফরের আগের সন্ধে দাঁড়িয়ে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 7:01 তার এই এক্স হ্যান্ডেল পোস্ট। আমাদের নজর থাকবে সেদিকে এবং আমরা শুধু চাইবো যে মৌলবাদের এই আস্ফালন তাকে যেন
অতি দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়। আমরা চাইবো যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পড়শি দেশে যখন এরকম নৈরাজ্য চলছে, পাশের বাড়িতে আগুন লাগলে তার আঁচ আমাদের বাড়িতেও এসে পৌঁছয়। এই সময় দাঁড়িয়ে কেন্দ্র এবং রাজ্য নিজেদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে যথ ব্যবস্থা নিক, এটুকুই আমরা আশা রাখবো এদেশের নাগরিক হিসেবে। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।